প্রশ্ন: জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী গ্রামে বসবাসকারী জনসংখ্যার শতকরা হার কত? সঠিক উত্তর 68.34%। ব্যাখ্যা: জনশুমারি ও গৃহগণনা 2022 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি পরিচালনা করে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 অনুষ্ঠিত হয় 15-21 জুন 2022। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ নভেম্বর 2023। মোট জনসংখ্যা 16,98,28,911 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। জনসংখ্যার ঘনত্ব 1119 জন। অন্যান্য জনমিতিক বিষয়: মোট জনসংখ্যার 1/3 31.66% নাগরিক এখন শহরে বাস করে, 2/3 68.34% গ্রামে বাস করে। সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে, সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বোচ্চ 59,90,723 জন। বরিশাল সিটি কর্পোরেশনে জনসংখ্যা সর্বনিম্ন 4,19,484 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ, রংপুর সিটি কর্পোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ। তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা 2022 চূড়ান্ত রিপোর্ট। সঠিক উত্তর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। ব্যাখ্যা: পানি সংকটাপন্ন এলাকা। দেশে প্রথমবারের মতো 3টি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পানি আইন 2013 এর ধারা 17 ও 19 এর আলোকে বিস্তারিত জরিপ ও অনুসন্ধান শেষে বাংলাদেশের উত্তর পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার 3টি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। 25 আগস্ট ঢাকার গ্রিন রোডের ওয়ার্পো ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির 18তম সভায় এই 3টি এলাকাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়। এই অঞ্চলে মোট 25টি উপজেলার 215টি ইউনিয়ন, 4,911টি মৌজা, এর মধ্যে 47টি ইউনিয়নকে 1,503টি মৌজা অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার 17টি ইউনিয়ন, 104টি মৌজা ও একটি পৌরসভা, 8টি মৌজা, এর মধ্যে 3টি ইউনিয়ন, 7টি মৌজা এবং একটি পৌরসভাকে 5টি মৌজা অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। তথ্যসূত্র: কালের কণ্ঠ। লিঙ্ক। প্রশ্ন: খুলনার নিউজপ্রিন্ট কারখানাটি কোন কাঠের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? সঠিক উত্তর: গেওয়া কাঠ। ব্যাখ্যা: শিল্প উন্নয়নে বনভূমির গুরুত্ব। 1. কাগজ শিল্প। রাঙ্গামাটি জেলার কর্ণফুলী কাগজের কল স্থানীয় বাস সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কাগজ ও মণ্ড তৈরির কারখানাটি সিলেটের সাবাই ঘাসকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। 2. নিউজপ্রিন্ট কারখানা। সুন্দরবনের গেওয়া কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজপ্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে। 3. দিয়াশলাই শিল্প। সুন্দরবনের গেওয়া কাঠের উপর নির্ভর করে দিয়াশলাই শিল্প গড়ে উঠেছে। এছাড়া কদম ও শিমুল গাছের কাঠ এই শিল্পে ব্যবহৃত হয়। 4. রেয়ন শিল্প। চট্টগ্রামের চন্দ্রঘোনার রেয়ন কারখানাটি স্থানীয় বনভূমির নরম কাঠ ও বাঁশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 5. পর্যটন শিল্প। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুন্দরবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান। প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলা। প্রশ্ন: বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানাটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর: সৈয়দপুর। ব্যাখ্যা: বাংলাদেশ রেলওয়ের কারখানা সমূহ। সৈয়দপুর একটি সবচেয়ে বড় কারখানা। এখানে উভয় গেজের রেলকোচ ও ওয়াগনের বড় মেরামত করা হয়। নতুন রেলকোচ ও ওয়াগন সন্নিবেশ করা হয়। পাহাড়তলী 2টি, একটি কারখানায় মিটার গেজ রেলযান ও ওয়াগন মেরামত ও সমাবেশ করা হয়। অন্যটিতে মিটার গেজ ডিজেল ইলেকট্রিক রেল ইঞ্জিন মেরামত করা হয়। পার্বতীপুর 2টি, 1992 সালে কেন্দ্রীয় ডিজেল কারখানা স্থাপিত হয়। এখানে ডিজেল রেল ইঞ্জিনের বড় মেরামত ও ওভারহলিং করা হয়। অন্য কারখানায় ব্রডগেজ ডিজেল রেল ইঞ্জিনের সাধারণ মেরামত করা হয়। ঢাকা একটি, এখানে মিটার গেজ রেল ইঞ্জিনের সাধারণ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। তথ্যসূত্র: বাংলাপিডিয়া। লিঙ্ক। প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? সঠিক উত্তর: সেবা। ব্যাখ্যা: বাংলাদেশের অর্থনীতির খাত 2024-25 অর্থবছরের প্রেক্ষাপটে অর্থনীতির প্রধান খাত সেবা খাত, সার্ভিস সেক্টর। অতীতে কৃষি খাত প্রধান ছিল, তবে বর্তমানে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখছে সেবা খাত। খাতভিত্তিক জিডিপি অবদান: কৃষি খাত 11.62%, শিল্প খাত 34.81%, সেবা খাত 53.56%। জিডিপি প্রবৃদ্ধির হার 2023-24 অর্থবছর। চূড়ান্ত হিসাব: ডান দিকে পয়েন্ট করা তীর 4.22%, 2024-25 অর্থবছর। সাময়িক হিসাব: ডান দিকে পয়েন্ট করা তীর 3.97%। মাথাপিছু আয় $2,820। খাতভিত্তিক প্রবৃদ্ধির হার 2024-25 অর্থবছরের সাময়িক হিসাব: কৃষি খাত 1.79%, শিল্প খাত 4.34%, সেবা খাত 4.51%। তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ওয়েবসাইট। লিঙ্ক। প্রশ্ন: বাংলাদেশে কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে স্বীকৃত? সঠিক উত্তর: হালদা নদী। ব্যাখ্যা: হালদা নদী। হালদা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে ফটিকছড়ি উপজেলার উত্তর-পূর্ব কোণ দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। বাংলাদেশে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে ঘোষিত হালদা নদী। হালদা নদী হল দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রেই। প্রতিবছর এপ্রিল থেকে জুনের মধ্যে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালিবাউসের মতো কাঠ জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণ ডিম ছাড়ে। হালদার প্রধান উপনদী ধুরুং খুবই খরস্রোতা। তথ্যসূত্র: হাটহাজারী উপজেলা। প্রশ্ন: ত্রিপুরাদের প্রধান বর্ষবরণ উৎসব কোনটি? সঠিক উত্তর: বৈশুখ। ব্যাখ্যা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। ত্রিপুরা ডান দিকে পয়েন্ট করা তীর বৈশুখ। বর্ষবরণ উৎসব: গারো ডান দিকে পয়েন্ট করা তীর ওয়াঙ্গালা চাকমা ডান দিকে পয়েন্ট করা তীর বিজু। বর্ষবরণ উৎসব: সাঁওতাল ডান দিকে পয়েন্ট করা তীর সোহাইমারমা ডান দিকে পয়েন্ট করা তীর সাংগ্রাই। ত্রিপুরা ভাষার নাম কব্বরকট। মানুষের ভাষা নিজস্ব কোনো বর্ণমালা নিয়ে লেখা হয় বাংলা ও রোমান হরফে। সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী এবং নৃগোষ্ঠী সনদ, বাংলাদেশ। প্রশ্ন: একটি দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ন্যূনতম কত শতাংশ বনাঞ্চল থাকা উচিত? সঠিক উত্তর: 25%। ব্যাখ্যা: বনজ সম্পদ, বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশের কমপক্ষে শতকরা 25% বনাঞ্চল থাকা দরকার। কিন্তু বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের প্রায় শতকরা 17.62%, যা অন্যান্য দেশের তুলনায় কম। যেমন আমেরিকায় শতকরা 33.84%, জাপানে শতকরা 67%, বার্মায় শতকরা 63% এবং ভারতে শতকরা 23.70% বনাঞ্চল রয়েছে। উৎস: অর্থনীতি, নবম দশম শ্রেণী, বোর্ড বই।
প্রশ্ন, বাংলাদেশের সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। সঠিক উত্তর, গড় আয়ু ও জীবনযাত্রার মান। ব্যাখ্যা, বাংলাদেশের সামাজিক পরিবর্তন নির্ভর করে নানা উপাদানের উপর, যেমন আর্থসামাজিক, প্রাকৃতিক, জৈবিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম ও সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি এবং শিল্পায়ন নগরায়ন। প্রাকৃতিক উপাদানসমূহ 1, জলবায়ু পরিবর্তন 2, বৈশ্বিক উষ্ণতা 3, ভৌগোলিক পরিবর্তন 4, নদী ভাঙন 5, অতিবৃষ্টি 6, অনাবৃষ্টি 7, টর্নেডো ইত্যাদি। জৈবিক উপাদানসমূহ জন্ম ও মৃত্যু হয়, জনসংখ্যার ঘনত্ব, গড় আয়ু, জীবনযাত্রার মান, উন্নয়ন তথ্যসূত্র, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম দশম শ্রেণী। প্রশ্ন, বাংলাদেশে কয় ধরনের রেলপথ রয়েছে? সঠিক উত্তর, 4 ধরনের। ব্যাখ্যা, বাংলাদেশ রেলওয়ে যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ে একটি পরিবেশ বান্ধব, নিরাপদ এবং সুলভ মালামাল পরিবহনের নির্ভরশীল মাধ্যম। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের রেললাইনের দৈর্ঘ্য 2877 কিলোমিটার। বাংলাদেশে প্রধানত 3 ধরনের রেলপথ রয়েছে, যথা 1, মিটার গেজ রেলপথ, 2, ব্রডগেজ রেলপথ, 3, ডুয়েল গেজ রেলপথ। ব্রডগেজ রেলপথ 1.68 মিটার প্রস্থ রেলপথকে ব্রডগেজ রেলপথ বলে। ব্রডগেজ রেলপথ যমুনা নদীর পশ্চিমাংশে রাজশাহী ও খুলনা বিভাগে রয়েছে। বাংলাদেশে প্রায় 659 কিলোমিটার ব্রডগেজ রেলপথ রয়েছে। ডুয়েল গেজ রেলপথ যমুনা সেতুর উপর দিয়ে জামতৈল থেকে জয়দেবপুর পর্যন্ত 410 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ রয়েছে। মিটার গেজ রেলপথ 1 মিটার প্রস্থ রেলপথকে মিটার গেজ রেলপথ বলে। মিটার গেজ রেলপথ যমুনা নদীর পূর্বাংশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে রয়েছে। তথ্যসূত্র, বাংলাপিডিয়া। প্রশ্ন, চামড়া পাকা করার জন্য চামড়া শিল্পে সুন্দরবনের কোন বৃক্ষ ব্যবহৃত হয়? সঠিক উত্তর, গরাম ও বাবুল গাছের বাকল। ব্যাখ্যা, শিল্প উন্নয়নে বনভূমির গুরুত্ব। 1, কাগজ শিল্প। রাঙ্গামাটি জেলার কর্ণফুলী কাগজের কল স্থানীয় বাস সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কাগজ ও মণ্ড তৈরির কারখানাটি সিলেটের সাবাই ঘাসকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। 2, নিউজ প্রিন্ট কারখানা। সুন্দরবনের গেওয়া কাঠের উপর ভিত্তি করে খুলনার নিউজ প্রিন্ট কারখানাটি গড়ে উঠেছে। 3, দিয়াশলাই শিল্প। সুন্দরবনের গেওয়া কাঠের উপর নির্ভর করে দিয়াশলাই শিল্প গড়ে উঠেছে। এছাড়া কদম ও শিমুল গাছের কাঠ এই শিল্পে ব্যবহৃত হয়। 4, রেয়ন শিল্প। চট্টগ্রামের চন্দ্রঘোনার রেয়ন কারখানাটি স্থানীয় বনভূমির নরম কাঠ ও বাঁশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 5, চামড়া শিল্প। সুন্দরবনের গরান ও বাবুল গাছের বাকল চামড়া পাকা করার জন্য চামড়া শিল্পে ব্যবহৃত হয়। এছাড়া বাঘ, হরিণ, গুইসাপ, অজগর সাপ প্রভৃতি প্রাণীর চামড়াও শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। 6, পর্যটন শিল্প। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুন্দরবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান। প্রাকৃতিক দৃশ্য ও জীববৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্যসূত্র, ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ। প্রশ্ন, কবে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর, 1997। ব্যাখ্যা, সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি এবং এটি অখণ্ড বন হিসেবে বিশ্বের সর্ববৃহৎ। বনভূমিটি গঙ্গা ও ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। মোট বিস্তার প্রায় 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশ 6,017 বর্গ কিলোমিটার। সুন্দরবন এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা এখানে প্রচুর জন্মায়। স্বীকৃতি ও মর্যাদা, 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ। 1992 সালের 21 মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ। ভৌগোলিক বৈশিষ্ট্য, জালের মতো জড়িয়ে আছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ছোট ছোট দ্বীপ। তথ্যসূত্র, বাগেরহাট জেলা, জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট। প্রশ্ন, বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? সঠিক উত্তর, পায়রা। ব্যাখ্যা, পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। এটি কলাপাড়ার রাবণাবাদ চ্যানেলে অবস্থিত। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। তথ্যসূত্র, পায়রা বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট, লিঙ্ক। প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম? সঠিক উত্তর, উত্তর পশ্চিমাঞ্চলে। ব্যাখ্যা, বনভূমি, বাংলাদেশের মোট বনভূমির আয়তন প্রায় 22.5 লক্ষ হেক্টর। বনভূমির এই পরিমাণ দেশের মোট ভূমির শতকরা 17 ভাগ। এই বন সারা দেশে সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশ বনভূমি দেশের পূর্ব, দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম। অবস্থান ও বিস্তৃতিভেদে বাংলাদেশের বনাঞ্চলকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। 1, পাহাড়ি বন, 2, সমতলভূমির বন, 3, ম্যানগ্রোভ বন, 4, সামাজিক বন, 5, কৃষি বন, উৎস, কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, উত্তরা কোন ফসলের জাত? সঠিক উত্তর, বেগুন। ব্যাখ্যা, বেগুনের জাতসমূহ: বাড়ি বেগুন -1, উত্তরা, বাড়ি বেগুন -2, তারাপুরি, বাড়ি বেগুন -3, শুকতারা, বাড়ি বেগুন -4, কাজলা, বাড়ি বেগুন -5, নয়নতারা। তথ্যসূত্র, জাতীয় তথ্য বাতায়ন, লিঙ্ক। প্রশ্ন 3, বাংলাদেশের কোন সমস্যা আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে? সঠিক উত্তর, দুর্নীতি। ব্যাখ্যা, সাম্প্রতিককালে দুর্নীতি ও জঙ্গিবাদ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সামাজিক সমস্যা এমন এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যা স্বাভাবিক সামাজিক জীবনাচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে নাজুক সামাজিক পরিস্থিতি সৃষ্টি হয় এবং রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে মোকাবেলার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়। বাংলাদেশের সামাজিক সমস্যা: 1, পূর্বের সামাজিক সমস্যা জনসংখ্যা সমস্যা, অধিক জনসংখ্যার প্রভাব বেকারত্ব, দারিদ্র্য, মাদকাসক্তি, দুর্নীতি, সুশাসনের অভাব। 2, সাম্প্রতিক যোগ হওয়া সমস্যা: নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা, যৌন নিপীড়ন, সাইবার অপরাধ, কর্মজীবী নারীর সমস্যা, জেন্ডার বৈষম্য, যৌতুক ও বাল্যবিবাহ, বার্ধক্য সমস্যা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, সাইবার অপরাধের বৃদ্ধি, বিশেষ করে নারীর শিকার হওয়া। 3, বার্ধক্য সমস্যা নতুন মাত্রা পেয়েছে, কর্মস্থলের দূরত্ব, নগরমুখিতা, সামাজিক দায়বদ্ধতার অভাব, ব্যক্তিস্বার্থপরতার বৃদ্ধি, অনু পরিবারের প্রতি আগ্রহ কমে যাওয়া, যৌথ বা বর্ধিত পরিবারে অনীহাত্ম। সূত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব। প্রশ্ন, বিএসটিআই এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। ব্যাখ্যা, বিএসটিআই পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। এই উপমহাদেশে 1946 সালে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে জাতীয় মান সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল। 1947 সালে উপনিবেশিক শাসনের অবসানের সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় পরে 1958 সালে তৎকালীন পাকিস্তানে পাকিস্তান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট সাইট প্রতিষ্ঠিত হয়। তৎপূর্বে 1956 সালে কলম্বো প্ল্যানের অধীনে ঢাকায় সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি সিটিএল প্রতিষ্ঠিত হয়েছিল।
ঢাকায় 1963 সালে সাই এর অফিস প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশে সিটিএল এবং বিডিএসআই এই দুটি সংস্থা পৃথক সত্তা হিসেবে নিজ নিজ দায়িত্বে কার্যরত ছিল। 16 মে 1983 সালে তৎকালীন মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সায়েন্স এবং টেকনোলজি ডিভিশনের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি সিটিএল ও আধা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন বিডিএসআই কে একীভূত করে 25 জুলাই 1985 তারিখে বাংলাদেশ সরকারের জারিকৃত দি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ 1985 এর মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই গঠিত হয়। তথ্যসূত্র বিএসটিআই ওয়েবসাইট। প্রশ্ন, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? সঠিক উত্তর 11.02%। ব্যাখ্যা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। চলিত মূল্যে জিডিপি 50,48,027 কোটি টাকা। চলিত মূল্যে মাথাপিছু জিডিপি $2,675। স্থির মূল্যে জিডিপি 93,97,231 কোটি টাকা। চলিত মূল্যে মোট জাতীয় আয় 3,06,144 কোটি টাকা। চলিত মূল্যে মাথাপিছু জাতীয় আয় $2,784। মুদ্রাস্ফীতি 9.74%। জিডিপিতে কৃষির অবদান 11.02%। জিডিপিতে শিল্পের অবদান 37.95%। জিডিপিতে সেবার অবদান -51.04%। অর্থনীতিতে মোট খাত 19টি। 2015-16 ভিত্তি বছর। তথ্যসূত্র বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা -2024। প্রশ্ন, কোনটি বিশেষায়িত ব্যাংকের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাখ্যা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিশেষায়িত ব্যাংক নয়। বিশেষায়িত ব্যাংক বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক 3টি: প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। তথ্যসূত্র বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। প্রশ্ন, বাংলাদেশে প্রথম প্রাকৃতিক তেলক্ষেত্র কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর সিলেট। ব্যাখ্যা, খনিজ তেলক্ষেত্র পেট্রোলিয়াম বাংলাদেশের সিলেট জেলার হরিপুরে 1986 সালে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে। এই কূপ থেকে দৈনিক প্রায় 600 ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। অপরিশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করা হয়। পরিশোধিত তেল থেকে কেরোসিন, বিটুমিন, পেট্রোল ও অন্যান্য দ্রব্য পাওয়া যায়। মৌলভীবাজার জেলার বরমচালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত। দৈনিক প্রায় 1200 ব্যারেল তেল উত্তোলিত হয় এই তেলক্ষেত্রটি থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সমগ্র বাংলাদেশের জ্বালানি তেল মজুদ ব্যবস্থা উন্নয়ন, সম্প্রসারণ, বিপণন ও জ্বালানি তেল আমদানি ও মজুদ করে থাকে। তথ্যসূত্র ভূগোল ও পরিবেশ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।